একটা অদ্ভুত ধরনের মামলা চলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সেটা হুম। হচ্ছে মানি লন্ডারিং, অর্থ আত্মসাৎ। হুম। একটা কর্মচারীদের টাকা আত্মসাৎ করা হয়েছে, এই মর্মে মামলা। তো ইউনূস সাহেব সেটা স্বীকার করে নিয়ে সেই পাওনা টাকা 437 কোটি টাকা দিয়ে দেবে বলে সেটেলমেন্ট হলো। সমস্ত কর্মচারীরা 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা করে সব স্তরে পেল। শেষ পর্যায়ে এসে আইনজীবী এবং শ্রমিক নেতারাও পেল, এবং তাদেরকে দিয়ে শুরু করলো 26 কোটি টাকা দেয়া। এই হুম। তখনই সরকার বলতেছে যে না, এখানে শ্রমিকদেরকে ঠকানো হয়েছে। কি 9 তারিখে হিসাব খোলার কথা, সেটা হিসাব খোলা হলো 8 তারিখে, এবং 8 তারিখে ব্যাংকে জমা হলো। সুতরাং এটা মানি লন্ডারিং হলো। আমি হুম। ঠিক বুঝলাম না, মানে যেখানে শুনেন, 437 কোটি টাকা সেটেলমেন্ট হয়ে গেল, শ্রমিকদের কোনো অভিযোগ নেই, দুই পক্ষের কোনো পক্ষের অভিযোগ নেই, আইনজীবী দুই পক্ষের কারোরই অভিযোগ নেই, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে এসে এখানে দুর্নীতি খুঁজে পাইলো, মানি লন্ডারিং হলো। এইটা আবার মামলা, সেই মামলায় বিচারও শুরু হলো। আমি এটা বুঝি না, আপনি একটু বুঝায় বলেন আমাকে। শুনেন, এটা তো সবকিছুই এখন তো এগুলো আসলে তো যেহেতু এটা শাস্তি হয়, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে যাবতীয়। ইউনূসের, এরকম কথা আমি শুনেছি। তো প্রশ্ন হচ্ছে, যখনই দণ্ডের প্রশ্ন আসে তখন এগুলো ফৌজদারি অপরাধ। এখন আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে ফৌজদারি অপরাধ, যেমন ধরেন আনার হত্যা হলো, আনার হত্যার একটা মামলা কিন্তু কলকাতায় হয়েছে, সেই পশ্চিমবঙ্গের এক থানায় জিডি হয়েছে, তার ভিত্তিতে হচ্ছে। অপহরণ, হত্যার উদ্দেশ্যে অপহরণ, ঢাকায়ও মামলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, যে এই যে তদন্তটা হচ্ছে, এই তদন্তটা কিন্তু আনারের মেয়েকে একটা মামলা করতে হয়েছে শেরেবাংলা নগরে, যে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা কিন্তু একটা করতে হয়েছে, কথাটা আপনি বুঝছেন। অর্থাৎ যিনি ভিকটিম, যিনি ভুক্তভোগী, তাকে মামলা করতে হবে। কিন্তু ডক্টর ইউনূসের বেলায় ভুক্তভোগী হয়ে গেল কিন্তু কলকারখানা পরিদর্শক বা লেবার, সরকার পক্ষ, সোজা কথা। অর্থাৎ সেখানে কিন্তু কোনো লেবার মামলা করেনি, কিংবা কোনো লেবার ইউনিয়নের লোক মামলা করেনি। মামলাটা করেছে কলকারখানা পরিদর্শক কিংবা ওই শ্রম অধিদপ্তরের লোকজন। সেখানে আপনাকে বুঝতে হবে যে এখানে তো যারা ভিকটিম বা ভুক্তভোগী তারা তো মামলা করেনি। তাহলে আপনাকে ইন্টেনশনটা বুঝতে হবে, যেটা আপনাকে আমি বললাম। যে এখন এটা আমি কি বলবো বলেন আপনি? এটা আমি কালকে দেখলাম কোথাও একটা চ্যানেলে বোধহয় প্রোগ্রাম হচ্ছিল এর উপরে আলোচনা, সম্ভবত 71, 71 আমি দেখলাম কোর্টের টোটাল বিষয়টা আপনি বাইরে নিয়ে আসতেছে। অর্থাৎ দরখাস্ত করলাম, দরখাস্ত রিজেক্ট হলো কেন, ইত্যাদি ইত্যাদি। এবং ওখানে আপনিও ছিলেন, আরো জি। মোশাররফ বিন কাজল সাহেব বোধহয় ছিলেন। আমি দেখলাম আদালতের সমস্ত আলোচনাটা এখানে হচ্ছে। যেটা পেন্ডিং, বিচারাধীন, সেটা ইউনূসের মামলার ব্যাপারে যখন আপনি মাঠে নিয়ে আসবেন, যাচ্ছে তাই ভাবে আলোচনা করবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু অন্যের মামলাটা যদি আপনি নিয়ে আসেন, সরকার ঘরনার কারো, তখনই দেখবেন বলবে বিচারাধীন মামলা নিয়ে টিভিতে কেন কথা বলা হলো। এটা দিয়ে আপনি হুম, বুঝতে হুম, পারেন হুম, যে আসলে এর বেশি আমি কিছু বলতে চাই না। কোনোভাবেই তো এটা টিভিতে আসবে না আলোচনায়, কথার কথা বলছি, হুম, কোনোভাবে আসবে না। ইভেন হুম, হুম, আনার হত্যা মামলার যে তদন্ত হচ্ছে, আমরা দেখি টিভি চ্যানেল যায়, যে যেখানে তদন্ত যায় টিভি চ্যানেল যায় এবং বলে এই এই। কই কলকাতা পুলিশের তো কোনো এরকম টিভি চ্যানেল দিয়ে আমরা দেখি না। মানে আমরা হুম, হাইলাইট হইতে চাই। পাশাপাশি ইউনূসের ব্যাপারটা আপনি বিচারাধীন, তো এটা তো আপনি বুঝেন যে এটা বিচারাধীন। তো বিচারাধীন মামলাটা আপনি কি করে এখানে কোর্টে ইয়েতে নিয়ে আসেন টিভি চ্যানেলে, এবং সেখানে কোনো অসুবিধা নাই, কোনো বক্তব্য নাই, কোনো প্রতিবাদ নাই। এটা তো বন্ধ করে দেওয়া উচিত সরকারের, যেটা টপ সিক্রেট ব্যাপার, জি। যেটা আন্ডার ট্রায়াল, সেটা তোমরা টিভিতে কেন আনবা? কিন্তু না, অকপটে বলতেছে বিকজ ইট ইজ ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস আগের দিন আরেকটা খবর প্রকাশ হয়েছে যে রয়টার্স কে তিনি বলেছেন বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে, এবং ইউরোপীয় প্রতিনিধি দল যখন কি আইনমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেল, তখন বলছে যে ইউনূসের এই বক্তব্য একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন, এবং এটা দেশের জন্য, মর্যাদার জন্য এটা ক্ষতিকর। আপনি কি বলবেন ইউনূসের এই বক্তব্য এবং আইনমন্ত্রীর বক্তব্য? না এখন শুনেন, এখন ডক্টর ইউনূস সাহেব বলছেন, যদি আমরা বলি যে একটা কমপ্লিট বিচার না হওয়া পর্যন্ত এক লোককে অপরাধী বলা যায় না, কখনো বলা যায় না, এবং তাকে দণ্ডও দেয়া যায় না। ডক্টর ইউনূস আহ লোহার খাঁচায় গিয়ে দাঁড়ান, এবং তিনি বলছেন এটা খুব অপমানজনক। তো লোহার খাঁচা মানে কি? এটা তো কোর্ট অঙ্গনের ভিতরে, এটা সেল বা কাস্টডি বলতে পারেন আপনি। হুম, তো হুম, ভাই আমি তো দোষী প্রমাণিত হই নাই, আমি হ্যাঁ। কেন এটার ভিতরে দাঁড়াবো? আমি কেন এটার ভিতরে দাঁড়াবো? এই কথাটা তো যৌক্তিক আমি মনে করি। এখন এটা আমাদের মতো লোকে বললে হয়তো না, গ্রহণযোগ্য ওনাকে হতো নাকি না। বলা হয়েছিল যে আপনি আপনার আপনার ঢোকার দরকার নেই, আপনি বসেন, কিন্তু উনি না না, সবার সাথে যে
আপনার ঢোকার দরকার নাই মানে তো কি হইলো? আপনার ঢোকার দরকার নাই মানে আপনি একদিকে তাকে দণ্ড দিবেন, আরেকদিকে সিম্পেথি নিবেন, মানে সিম্পেথি দেখাবেন। এটা এক ধরনের ইয়ে। আপনি বিধানটাই তো রাখতে পারবেন না। আপনি আরেকজনকে উঠাবেন কেন? আরেকজনকেই বা উঠাবেন কেন? ওইটা ইউনূস সাহেবের বক্তব্য হলো ওইখানে। তো আপনি হুম সিস্টেম হুম রাখছেন এইটা, এবং আপনি আমাকে চেয়ারে বসতে বলার মানে আমি আপনাদেরও অপরাধ ধরি নাই, কিন্তু উনি চ্যালেঞ্জ করছেন সিস্টেমটাকে। এই হুম হুম সিস্টেমটা হুম অপমানজনক এটা বলছেন। এটা কিন্তু সবার জন্য অপমানজনক। যেমন ধরেন হুম হুম বাবাকে কাঠগড়ায় দাঁড়া করাচ্ছে, ছেলে লয়ার কোর্টে আছে। এই বিষয়টা আপনি ভাবেন কেমন, মানে ওই হুম 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 লোহার শিকে ভরাটা। ওই অর্থে উনি বলছেন, ওটা ব্যাপক অর্থে। ওনারটা তো ওই টি-20 খেলা না, ওনারটাও টেস্ট খেলা। যে উনি অনেক দূরে দেখেন, অনেক দূরে দেখে হুম কথাটা হুম বলছেন। তো এবং বাংলাদেশ যে একদলীয় শাসন ব্যবস্থায় চলছে, এটা সবাই জানে। তারপরে উনি বলার মানে ওটার একটা আলাদা ওজন বহন করে। আর আলাদা ওজন বহন করে বলেই ওনার উপরে স্ট্রিম রোলার চলছে।